ঘটনাটি অনেক বড়, তবুও ছোট করে লেখার চেষ্টা করছি। যেহেতু এটা আমার প্রথম ঘটনা, লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোটবেলা থেকেই আমি একটু চঞ্চল টাইপের, সবার সাথে খুব সহজেই মিশতে পারতাম। আমি তখন ডিপ্লোমা 5th সেমিস্টারের ছাত্র। দেখতে মোটামুটি ভালো, যে কোনো মেয়েই আমাকে পছন্দ করে, কিন্তু 2-1 মাসের বেশি তারা আমার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে না। 2020 সালের ডিসেম্বর মাসের 26 তারিখ ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয়। আমি আগেই বলেছি, আমার সম্পর্ক কারো সাথেই 2-1 মাসের বেশি থাকতো না, কিন্তু এইবার তার উল্টো হলো। নিজের অজান্তেই মেয়েটির সাথে দেখা করার পর তাকে ভালো লেগে যায়, শুরু হয় কথা বলা। বলে রাখা ভালো, আমি যে পলিটেকনিকে পড়তাম সেটি ছিল এক জেলায়, আর মেয়েটির বাসা ছিল অন্য জেলায়। এর মধ্যে আমার 5th সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হবার পর আমি মেয়েটাকে চাপ দিতে থাকি বিয়ের জন্য। সে তার পরিবারকে বলে বিষয়টা, আমিও আমার পরিবারকে জানাই। আমার পরিবার মানলেও তার পরিবার সেটা মেনে নেয় না। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেই। যাই হোক, সে বলে সে সময় পেলে বেরিয়ে চলে আসবে। এর মধ্যে 4টা মাস কেটে যায় এবং 6ষ্ঠ সেমিস্টারের পরীক্ষার 1 মাস বাকি। সে হঠাৎ ফোন দিয়ে বলল, আমি মাওয়াঘাটে আছি, আমাকে নিয়ে যাও। আমি 7-5 না ভেবে মেসের ছোট ভাইকে আর একটা ফ্রেন্ডকে নিয়ে চলে যাই। তাকে নিয়ে সরাসরি আমার বাসায় চলে আসি। যেহেতু আমার পরিবার মেনে নিয়েছিল, তাই তারা আমাদের বিয়েটা দিয়ে দেয়। ভালোই কাটছিল দিনকাল। এর মধ্যে আমার মা তার কাছ থেকে তার পরিবারের নাম্বার নেয় এবং তার পরিবারকে আমাদের ঠিকানা দেয়। পরদিন তার পরিবার আমাদের বাসায় এসে উপস্থিত। আমি দেখে পুরোই হতবাক। কিরে, কিভাবে কি হলো? মায়ের কাছে জানলাম মা আসতে বলেছেন। তারা আমাদের উপরে খুব ক্ষিপ্ত, তাদের না জানিয়ে বিয়ে করার জন্য। অনেক জল্পনা কল্পনা শেষে যখন তারা মেয়েকে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে পারল না, তখন তারা খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। 1 মাসের মতো বাসায় থাকার পর পরীক্ষার সময় হলে আমি কলেজে চলে আসি। এত কিছু কেন বললাম, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। যাই হোক, আমি আসার কিছুদিন পর রমজান মাস শুরু হয়ে যায়। প্রথম রোজার দিন মা ফোন দিয়ে বলে তারা সব মেনে নিয়েছে। আমি ভাবি, যাক আলহামদুলিল্লাহ। বেশ ভালোভাবে তখন তারা যোগাযোগ করে আমার সাথে। 7ম রোজার দিন মা আবার ফোন দিয়ে বলে, তোর খালা শাশুড়ি আর তার ছেলে এসেছে, তোর বউকে নিয়ে যাবে। তোর পরীক্ষা শেষ হলে তোকে আর তোর বাবাকে গিয়ে নিয়ে আসতে বলেছে। আমি বলি, না, আমি বাসায় না যাওয়া পর্যন্ত কোথাও যাওয়া যাবে না। পরে সবার জোরাজোরিতে বলি, আচ্ছা ঠিক আছে, 7 দিনের জন্য, তারপর যেন নিয়ে আসে। তারা বিষয়টা মেনে নেয় এবং তাকে নিয়ে চলে যায়। ঘটনা মূলত এখান থেকেই শুরু। পরদিন তারা বাসায় ফিরে আমায় ফোন না দেওয়ায় আমি দুপুরে ফোন দেই, ঠিকঠাক বাসায় পৌঁছেছে কিনা সেটা বোঝার জন্য। ফোন দেওয়ার পর রীতিমতো আমি শকড হয়ে যাই। কথা বলছি, আমি আমার বউ আমাকে বলছে, তুই আমাকে ব্যবহার করেছিস, তুই আমাকে আর কোনো দিন ফোন দিবি না। আমি ভাবছি, এটা কে যে আমায় ছাড়া কিছু বুঝতো না? সে এগুলি কিভাবে বলতে পারলো, ভাবতে পারলো? ফোনের ওই পার থেকে আবার কথা আসলো। এবার তার মা বলছে, তোমায় আমি ছাড়বো না, তোমার জীবনটা আমি নষ্ট করে ছাড়বো। আমি ফোন কেটে দিয়ে বাসায় ফোন দিলাম। মা ফোন ধরেই কাঁদো কাঁদো গলায় বলছে, তোর বউ আমাকে খুব অপমান করেছে, আর তোর শাশুড়ি। আমি ভাবছি, কি হচ্ছে এগুলো? এর মধ্যে মা বলল তারা সোজা জানিয়ে দিয়েছে তারা আর এই বউকে বাসায় আসতে দেবে না। এগুলো শুনে আমার মাথা কাজ করছিল না। রাগে আমি আর কোনো কথা বলি না। এরপরে তারা আমাদেরকে যা পাঠাবে না মেয়েটিকে, সেটা আমরা বুঝতে পারি এবং আমি ফোন রেখে শুয়ে পড়ি। এগুলো নিয়ে তখন আমি তেমন কিছু ভাবিনি। তখন আমার মনে হয়নি যে তারা আমার সাথে খারাপ কিছু করবে। ঠিক সেই সময় কেউ যেন দরজায় টোকা দিল। আমি বললাম, দরজা খোলা আছে, কিন্তু তারপর আর কোনো আওয়াজ নেই। একটু ঘাবড়ে গেলাম। তারপর ভাবলাম হয়তো কেউ মজা করছে, কিন্তু একটু পরেই ভাবলাম মেসে তো কেউ নেই আমি ছাড়া। রুমমেট পরীক্ষা দিতে চলে গেছে, আর কেউ কেউ বাইরে আছে। তারপর আবার ভাবলাম সব আমার মনের ভুল, যেহেতু মেসটা গ্রামের ভেতরে, কেউ হয়তো মজা করছে। পরীক্ষা পরদিন একটু পড়তে চাইলাম, কিন্তু পারলাম না। শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি জানি না।
ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলছে, তুই বাঁচবি না, তোকে মরতেই হবে বলে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি চিৎকার করছি, কিন্তু আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি হঠাৎ এক সময় খেয়াল করলাম যে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল সে আর কেউ নয়, আমার স্ত্রী। আমি ভয় পেয়ে গেলাম আর বললাম, তুমি? তারপর আর কিছু মনে নেই। আমার যখন ঘুম ভাঙে তখন আমি তাকিয়ে দেখি আমি মেস মালিকের বাসায়, পাশে ছোট ভাই বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমি এখানে কিভাবে? মেস মালিক আমাকে খুব ভালোবাসতো, কোনোদিন রাগ করে বা জোরে কোনো কথা বলেনি আমার সাথে, কিন্তু সেদিন রাগান্বিত হয়ে বলল জানে না কিছু এবং নির্দেশ দিল আমাকে যেন এখনই বাসায় নিয়ে যাওয়া হয়। আমার শরীরে খুব ব্যথা করছিল। আমি আমার এক বন্ধুকে বললাম, আমাকে রুমে নিয়ে চল। তারপরে আমাকে রুমে নিয়ে আসা হলো। আমি সবাইকে বাইরে যেতে বললাম, 2 জন ছাড়া, সেই 2 জন যারা মেয়েটাকে আনতে সাহায্য করেছিল। তারা যেভাবে বলেছিল সেভাবেই বলছি। আমার বন্ধু বলছে, তোর বাসায় যে সমস্যা হয়েছে, তোর বউকে নিয়ে গেছে, আন্টি আমাদের 2 জনকে ফোন করে সেটা বলেছে। তোর রুমমেট যখন পরীক্ষা দিয়ে এসে রুমে তোকে পায় না, তখন আমাকে ফোন দেয়, কারণ সে জানতো তুই আমাদের সাথে যাসনি। তাছাড়া রুমের দরজা নাকি খোলা। আমরা মেসে আসার পরে সবাইকে বলি তোর বাসার সমস্যার কথা, তখন সবাই খুব মন খারাপ করে এবং ওরাও ভাবে যে তুই হয়তো মন খারাপ করে কোথাও গেছিস। ফোন দিয়েও তোকে পাচ্ছিলাম না। সবাই মিলে তোকে দোকানের আশেপাশে এবং বাগানে এই সমস্ত জায়গায় খুঁজি। তারপর 8টা বেজে গেল। তখন একটু চিন্তিত হলাম। আমরা মেসের মালিকের কাছে গিয়ে আমরা তাকে সবকিছু খুলে বলি। আমরা সবাই বেরিয়ে পড়ি তোকে খুঁজতে। শহরের দিকে যাচ্ছিলাম, বাগান দিয়ে হঠাৎ কেউ একজন বলে উঠল, ওইখানে কেউ একজন পড়ে আছে। গিয়ে দেখি তুই। সবাই দেখি তোর চোখ একদম লাল, তোর মুখ ফ্যাকাশে। তোকে মেস মালিকের বাসায় নিয়ে যাই। এই বলে আমার বন্ধু বলল, তুই যে পথে যাচ্ছিস সেখান থেকে ফিরে আয়। আমি অবাক হয়ে বললাম, কোন পথে? তখন সে বলল, তুই যে নেশা শুরু করেছিস এটা ভাবিনি, বাদ দে এসব। কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং সেই সময় আমি বুঝতে পারলাম যে মেস মালিক কেন আমার উপরে রেগেছিল। আমি খুব হতাশ হয়ে ভাবি, কি হলো এগুলো? তাহলে কি এটা স্বপ্ন ছিল? তারপর থেকে আমি বুঝতে পারছিলাম আমার সাথে সব সময় কে যেন থাকে, এমন কিছু ফিল করি। সেদিন রাতে ঘুমাতে পারিনি। পরের দিন পরীক্ষা দিয়ে আসার পর আমার খুব খারাপ লাগে, কিছু করার ছিল না। তারপর থেকে প্রতিদিন দুপুরে কেমন করে যেন ঘুমিয়ে যেতাম। সেই স্বপ্ন আর সেই ঘটনা ফিরে ফিরে আসতো। মূলত সবাই রেগে গিয়েছিল আমার প্রতি। কারোর সাথে কথা বলতাম না, 2টি পরীক্ষাও দেইনি। সবাই ভাবে আমি নেশা করছি। এক পর্যায়ে মেস মালিক আমার বাসায় খবর দেয়। বাসা থেকে বাবা মা এসে সবটা শুনে আমায় বুঝিয়ে রেখে আসবে, কিন্তু মেস মালিক বলে আমি এমন ছেলেকে মেসে রাখবো না, সে নেশা করে, আমার মেসের নাম খারাপ হবে। মা বাবা অনেক চেষ্টা করে অন্য মেসে রাখার জন্য, কিন্তু কেউ রাখতে চায় না, কারণ কলেজ সহ পুরো এলাকায় সবাই জানতো আমি নেশা করা শুরু করেছি। বাবা সব আশা ছেড়ে দিয়ে আমাকে বাসায় নিয়ে আসলো। আমি বাসায় সবটা বললাম। আমার সাথে এমন হয় তারা কেউ বিশ্বাস করে না, আমার কথা তারা কেউ আমলে নেয় না। তারা সবাই ধরে নেয় আমি নেশা শুরু করেছি। কি একটা অবস্থা! বিশ্বাস করবেন না, আমি নিজেকে অসহায় ভাবতে শুরু করি। বাসায় আসার পর 4 দিন কিছু হয়নি। 5 দিনের দিন রাতে আমি ফোন চাপছিলাম, হঠাৎ মনে হলো জানলা দিয়ে কিছু একটা ঢুকলো। আমি তেমন কিছু না ভেবে জানালা হালকা খোলা ছিল, বন্ধ করে দিলাম। এর কিছুক্ষণ পর মনে হলো কোনো একটা মেয়ে আমার টেবিলের পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি প্রচণ্ড রকমের ভয় পাই। রুমের আলো জ্বালিয়ে যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার স্ত্রী দাঁড়িয়ে কাঁদছে। ভয়ে আমি শীতল হয়ে যাই। কি বলবো, কাকে ডাকবো কিছুই বুঝতে পারছি না। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কান্না থামিয়ে হাসি শুরু করলো মেয়েটি। বলল, মরবি, তুই মরবি। আমি কি করব ভাবতে পারছিলাম না। হঠাৎ করে মায়ের ডাক শুনে শান্তি এলো মনে। তাকিয়ে দেখি সে নেই। মায়ের কথা শুনে দরজা খুলে দেখি মা বাইরে দাঁড়ানো। মা বলল, তোর দাদি খুব অসুস্থ, দেখে আসি চল। আমি বললাম, বাবা যাবে না? মা বলল, তোর বাবা আগেই গেছে। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি 11:49 মতো বাজে। কিছু না ভেবে মায়ের সাথে চলে গেলাম।
দেখলাম মা দাদি বাড়ি না গিয়ে রাস্তা দিয়ে হেঁটে পুকুরের দিকে যাচ্ছে। বলে রাখা ভালো, আমাদের এদিকে আবাদি জমি নেই বললেই চলে, সব পুকুর। আমি মাকে ডাকতে ডাকতে পেছনে পেছনে যাচ্ছি। হঠাৎ মা আমাদের বাড়ির পাশে বাঁশ ঝাড়ে এসে থেমে বলে, দাদিকে দেখবি? বলে একটা বিকট হাসি দেয়। আমি মায়ের এমন আচরণ দেখে বললাম, তোমার কি হয়েছে মা, এমন করছো কেন? তখন মা বলছে, তোকে তোর বউয়ের কাছে রেখে যাচ্ছি, বলে আবার হাসতে শুরু করে। আমি ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে দেখি কি ভয়ঙ্কর সেই চেহারা। ওটা আমার মা না, আমার দাদি। একটু পিছনে এসে দেখি আমার শাশুড়ি। আমি আমার মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়ি। কিছুক্ষণ পর খেয়াল করলাম পাশে কেউ নেই। বাসার দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু এর মধ্যে ঘটল আর এক ঘটনা। একটা মানুষ বাঁশের ওপর বসে আমার নাম ধরে ডাকছে। আমি আবার ভয়ে শিউরে উঠলাম। অবয়বটিকে দেখতে এমন ছিল 10 থেকে 12 ফুট উচ্চতার একটা মহিলা। চুলগুলো লম্বা, মাটিতে ঝুলে আছে এবং অনেকখানি বাঁশের সাথে পেঁচিয়ে আছে। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরলে আমি আমার রুমে নিজেকে আবিষ্কার করি। আমি সবাইকে বলি কি হয়েছিল আমার সাথে। আমার সাথে ঘটা সব ঘটনা সবাই শুনে, বলে বউয়ের জন্য আমি পাগল হয়ে গেছি, আবল তাবল কথা বলছি। কিন্তু মা তো মা, আমার কথাটা সে বিশ্বাস করে। বাবাকে বলে, বাবা অনেক রেগে যায় আর গালাগালি করে। মা বাবাকে বলে, শোনো, ওর কথা বিশ্বাস করো না, করে কি করবে? গেটে তালা চাবি লাগিয়ে তোমার কাছেই রাখো, তাহলে ও ইচ্ছে হলে যে বাইরে যাবে তার আর উপায় থাকবে না। আর 2 দিন পর জ্ঞান ফিরল। বাবা সেটাও কেন যেন বিশ্বাস করতে চাইছিল না। সেদিন থেকে আমার খুব জ্বর আসে। 1 সপ্তাহ পার হলেও জ্বর ভালো হয় না। আমি কিছু খেতে পারতাম না, বমি হয়ে যেত। তখন আমার ওজন অনেক কমে যায়, আমি একদম রোগা হয়ে যাই। আমার ওজন ছিল 68 কেজি, সেই ওজন 53 কেজি হয়ে যায়। শরীরে হাড় ছাড়া কিছু ছিল না। মা এগুলো দেখে সহ্য করতে না পেরে আমার এক চাচা কবিরাজ ছিল, তার কাছে নিয়ে যায় চিকিৎসার জন্য। তিনি আমাকে দেখে বলেন, আগে নিয়ে আসেননি কেন? একদম শেষ হয়ে গেছে। আমাকে 2 দিন সময় দিন, কি হয়েছে জানাবো। আমরা বাসায় চলে আসি। সেদিন রাত থেকে কি কি ঘটেছে আমার মনে নেই। চলেন আমার মা যেভাবে বলেছে সেভাবেই শুনি। সেদিন যখন তোর চাচার কাছে নিয়ে আসি, রাতে তোর বাবা বাজার থেকে এসে তোকে দেখতে যায় তোর রুমে। তখন তুই নাকি তোর বাবাকে অনেক খারাপ ভাষায় গালাগালি করেছিস। তোর বাবা তোকে একটা থাপ্পড় মেরে রুম থেকে আসতে যাবে, তখন তুই নাকি মোটা গলায় বলেছিস, মারলি তো, মরবো তো, আমি এমনি মরবো। তারপর বাবা রুম থেকে রাগ করে বেরিয়ে আসে, আমাকে এসে সব কথা বলে। আমি তোর বাবাকে অনেক বুঝিয়ে ঘুমাতে পাঠাই। রাত 3টার দিকে একটা স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠি। উঠে দেখি তোর বাবাও বসে আছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে। তোর বাবা বলল, স্বপ্ন দেখলাম, কি যেন বলছে তোর বড় ছেলেকে নিয়ে যাব, কেমন করে বাঁচাস দেখব। আমি হতাশ হয়ে তোর বাবাকে বললাম, আমিও এই স্বপ্নটাই দেখেছি। তখন তোর বাবা বলে, তোমরাই ঠিক ছিলে, খালুর চাচার কাছে যাব। তখন আমি বললাম, আমি তোমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম তোমার ভাইয়ের কাছে। 2 দিন সময় চেয়েছে সে। 2 দিন পর তোর বাবা আর আমি তোকে নিয়ে তোর চাচার বাসায় যাই, কিন্তু তুই কিছুতেই যেতে চাইছিলি না। তারপর হঠাৎ হাসি দিয়ে বললি, চল, কোথায় নিয়ে যাবি? কেউ কিছু করতে পারবে না, আমি মরবই। তারপর তোর চাচার বাসায় যাই। তোর চাচা যেটা বলে সেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তোর চাচা বলে তোকে নাকি কালো জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে, কিভাবে করেছে সেটা সে বলতে পারবে না, আর সে কিছু করতেও পারবে না, কারণ সে যা জানে তা দিয়ে পেরে ওঠা সম্ভব না। তোর বাবা হতাশ হয়ে বলে, তাহলে কি কোনো উপায় নেই? তখন তোর চাচা বলল, সে একজন কবিরাজকে চেনে, তিনি অনেক বড় বড় কাজের সমাধান করেছেন। এই কথা বলার পর দেখি তুই পাশের রুম থেকে হাসছিস আর বলছিস, চল, কোথায় নিয়ে যাবি। এর মধ্যে তোর চাচার গলা চেপে ধরেছিস তুই। তোর চাচা কি যেন দিয়ে তোর মাথায় আঘাত করতেই তুই একদম থেমে গেলি। আমরা আর দেরি না করে তোকে নিয়ে সেই কবিরাজের বাসায় চলে যাই। কবিরাজ বলে, আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি, করি না। কিন্তু তোর চাচাকে দেখে আর তোর দাদার নাম বলার সাথে সাথে বলে, আমার বন্ধুর নাতি যখন বিপদে পড়েছে, সাহায্য তো করতেই হবে। তখন তোর চাচা সব খুলে বলে আর বলে, তোর জিন বলেছে যে ওর সাথে কালো জাদু করা হয়েছে।
কিন্তু এর বেশি আর কিছু জানতে পারেনি। তখন কবিরাজ বলল, একটু বসো তোমরা, আমি আসছি। 10-15 মিনিট পর কবিরাজ এসে বলল, তোমার ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু ডিভোর্সও হয়ে গেছে, আর ওরা ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। মা আমায় বলেছে তোর কিছু মনে নেই, তোর ডিভোর্স পেপারের খবর তুই জানিসও না। মা আবার বলা শুরু করলো। কবিরাজ তখন বলল, হ্যাঁ, সব জানি আমি। ওর ওপর সত্যিই কালো জাদু করা হয়েছে, আর এটা করা হয়েছে অনেক খারাপভাবে। আমি তখন বললাম, কে করেছে এই কাজ বলবেন? কবিরাজ বললেন, এখনো জানতে পারিনি, তবে জেনে যাব। ওর ওপর কালো জাদু করা হয়েছে, তাতে দুটো খাসি বলি দিয়ে একটা খারাপ আর একটা শক্তিশালী জিনকে আহ্বান করা হয়েছে। ওকে মেরে ফেলার জন্য এসব করা হয়েছে, আর এতে ব্যবহার করা হয়েছে ওর মাথার চুল, শ্মশানের মাটি আর ওর ব্যবহৃত একটি জামা। এগুলো এক জায়গায় করে খাসির রক্ত দিয়ে 49টি তাবিজ পুঁতে দেওয়া হয়েছে। তোমরা ওকে নিয়ে বাসায় যাও, আমি 6 তারিখ তোমাদের বাসায় যাব। আর 2টি তাবিজ দিয়ে বলে, এগুলোর মধ্যে একটা ওর হাতে বেঁধে দাও আর একটা দরজার সামনে রাখবে। তখন আমি বলি, ঠিক আছে, কিন্তু এই কাজ কে করেছে, আর আমার ছেলের চুল আর জামা কোথায় পেল তারা? তখন কবিরাজ বলে, সব 6 তারিখে জানতে পারবে। আমরা বাসায় চলে আসি, কিন্তু ভুল করে ফেলি একটা, সেটি হলো তাবিজ একটা হারিয়ে ফেলি, আর একটা তো কবিরাজ নিজেই তোর হাতে পুড়িয়ে দিয়েছিল, তাই ওটা তোর হাতেই ছিল। তোর চাচা বলে, ওর সাথে তো তাবিজ আছে, কিছু হবে না, আল্লাহ ভরসা। কবিরাজের বাসায় থাকতে তুই কোনো কথা বলিসনি। বাসায় আসার পর তোর চাচার কথা শুনে বিকট শব্দে হাসি দিয়ে গালি দিতে শুরু করলি। কিছু করতে পারবি না, যা যা তোরা যা, আমার কোনো সমস্যা নেই। ভাবছিলাম তাবিজ দেয়া আছে, তাই কোনো সমস্যা হবে না, কিন্তু দ্বিতীয় তাবিজের কথা মনেই ছিল না। সকালেও তুই স্বাভাবিকভাবে খাবার খেলি, কিন্তু কে জানে দুপুরে এত বড় ক্ষতি হয়ে যাবে। দুপুরে তোর রুমে গিয়ে দেখি বিষের গন্ধে রুমে ঢোকা যাচ্ছে না। তোকে বললাম, কি করছিস তুই? তুই মোটা গলায় বললি, বিষ খেয়েছি। খাবি? বলেছিলাম না নিয়ে যাব বলে হাসতে শুরু করলি। আমি চিৎকার করায় সবাই এসে তোকে জোর করে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু কেউ পারছিল না। আল্লাহর অশেষ দয়ায় 25-30 জন লোক কাজ শেষ করে বাসায় ফিরছিল। তারা ধরাধরি করে তোকে নিয়ে যায় ডাক্তারের কাছে। যাওয়ার পর তোকে ওয়াশ করা হয়। তুই একদম সুস্থ হয়ে গিয়েছিলি, একাই বাসায় চলে এসেছিলি, কিন্তু পরদিন সকাল থেকে এমন ঝাঁকুনি শুরু হয়, আবার মেডিকেলে ভর্তি করা হয় তোকে। সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিল তোকে নিয়ে। ডাক্তাররাও কেউ বলতে পারছিল না কি হয়েছে, কি করা যেতে পারে। এমন আচরণ দেখে ডাক্তার বা আশেপাশের মানুষও ভয় পেত। এসবই তোর বাবার মুখে শোনা, আমায় তো যেতে দেয়নি। এর মধ্যে তোর চাচা কবিরাজকে সব খুলে বলে। কবিরাজ অনেক বকা দেয়। বলেছিলাম না দেখে রাখতে? আমার কথা শোনেন নাই, তাবিজও হারিয়ে ফেলেছেন, বলেন নাই। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করেন। তোর চাচা কবিরাজের কাছে গেলে আবার 2টো তাবিজ দেয় আর বলে, আগে যেটা হাতে আছে ওটা খুলে দিতে হবে, আর এটা পরিয়ে দিতে হবে, একটা বালিশের নিচে রাখতে হবে। এটা করার পর তুই আর কোনো রকম উদ্ভট আচরণ করিসনি, কিন্তু কারোর সাথে কথাও বলিসনি। 13 দিন পর তুই সুস্থ হলে ডাক্তার তোকে ছেড়ে দেয়, কিন্তু তুই কারোর সাথে তখনও কথা বলা শুরু করিসনি। এলাকার সবাই বলে তুই মেয়েটার জন্য বিষ খেয়ে পাগল হয়ে গেছিস। যাই হোক, কবিরাজ তুই সুস্থ হওয়ার 5 দিন পর আসে, অর্থাৎ নভেম্বরের 23 তারিখ। তখন তিনি তোর রুমে ঢুকে তোকে আনতে বলে। তোকে একটা গোল বৃত্তের মধ্যে বসানো হয়। তিনি বলেন, 1 ঘন্টা আমি একে আটকে রাখতে পারবো। এর মধ্যে জোড়া খাসি একদমে কিনতে হবে, আর 1 মণ মিষ্টি, 3 হাত কাফনের কাপড় লাগবে। আধা ঘন্টার মধ্যে এসব ব্যবস্থা করতে হবে। তোর বাবা যায় মিষ্টি আর কাফনের কাপড় আনতে, আর তোর মামা আসে। সেই দিন তোর মামা বের হয় খাসি কিনতে। এর মধ্যে কবিরাজ তোর চাচাকে বলে তোর পেছনে বসতে, আর আমাকে একটা সাইডে বসতে বলে। তারপর তোর ওপর সেই জিনটাকে হাজির করা হয়। জিজ্ঞেস করে তুই এই ছেলেকে ছেড়ে যেতে চাস কিনা, কেন এর ক্ষতি করছিস? তখন মেয়েলি কণ্ঠে তুই বললি, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না। তখন কবিরাজ বলে, তুই যাবিও এবং সব বলবিও। এই বলে ব্যাগ থেকে জমজম কূপের পানি বের করে কি যেন পড়ে ছিটিয়ে দেয়। তখন তুই বললি, বেশিক্ষণ আটকে রাখতে পারবি না আমাকে, আমি বের হলে কি হবে জানিস তো? তখন কবিরাজ আবার পানি ছিটিয়ে দেয়, বলে, বের হতো। আমি জানি তোকে কে পাঠিয়েছে, কিন্তু আমি তোর মুখ থেকে শুনবো। কিন্তু কবিরাজ
এর মধ্যে তোর মামা আর বাবা এসে পড়ে। 40 মিনিট লেগেছিল তাদের এগুলো জোগাড় করে নিয়ে আসতে। কবিরাজ সাথে সাথে তোর চাচাকে ইশারা করে। তোর চাচা তোর বাবার কাছ থেকে কাফনের কাপড় নিয়ে কিছু অংশ কেটে তোর চোখে বেঁধে দেয় আর খাসিটা তোর সামনে রেখে দেয়। বাকি কাফনের অংশে তোর নাম আর কি যেন লেখে এবং খাসির ওপর দিয়ে দেয়। তারপর সাথে সাথে তুই একদম ছোটাছুটি শুরু করে দিস। এর মধ্যে তোর চাচা এক কোপে কাফনে জড়ানো খাসির গলা কেটে দেয়। তুই হাসতে হাসতে টলে পড়ে যাস। কবিরাজ সাথে সাথে তোকে তুলে বৃত্তের মধ্যে বসায়, তোকে তোর রুমে রেখে আসতে বলে। তিনি বলেন আর কোনো সমস্যা হবে না, ওকে নিয়ে যান। ওই জিন এখন বৃত্তের মধ্যে, এই খাসিটির ভেতর ওকে বন্দি করা হয়েছে, কোনো সমস্যা নেই। তোকে রুমে রেখে আসার পর দেখলাম কবিরাজ বোতলের মুখ আটকে বলল, জিনটিকে এখানে বন্দি করা হয়েছে, তোমরা মুক্ত, তোমাদের ছেলের সাথে আর কোনো সমস্যা হবে না। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? না, আর একটু বাকি আছে। মা আবার বলছে। তখন আমি কে এটা জানতে চাইলাম কবিরাজের কাছে। কবিরাজ বলেন, বলবো কি করেছে এই কাজ। তার আগে রুমের আলোগুলো বন্ধ করেন। কেউ এই রুমে প্রবেশ করলে সবাই সালাম দেবেন। তারপর 5 মিনিট পর তাকে জিজ্ঞেস করবেন কে এই কাজ করেছে। কবিরাজ কি যেন সব পড়লেন আর আলো বন্ধ করতে বললেন। আলো বন্ধ করার কিছু সময় পর সাদা জুব্বা পরা একজন লোক রুমে প্রবেশ করলো। আমরা সবাই তাকে সালাম দিলাম। তিনি মিষ্টি ভাষায় সালামের উত্তর দিলেন। তারপর 5 মিনিট পর তোর বাবা জিজ্ঞেস করলো, আমার ছেলের সাথে এমন কাজ কে করেছে? তিনি বললেন, তোর ছেলের শাশুড়ি। শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম, মানুষ এতটা নিষ্ঠুর। তোর বাবা আবার জিজ্ঞেস করলো, তাহলে চুল আর জামা কোথায় পেল তারা? তখন তিনি বললেন, তোরা মেয়েটাকে ভুল বুঝিস না, আর মেয়েটি তোর ছেলের মতোই কালো জাদুতে আসক্ত হয়ে গেছে। তার মা তাকে পুরো নিজের বশে নিয়ে এসেছে। মেয়েটি সত্যিই তোর ছেলেকে ভালোবাসতো। তোর ছেলের জামা আর চুল ওই মেয়েটি নিয়ে গিয়েছিল, আর অনেক কিছুই মেয়েটির কাছে ছিল, তার মা সব ফেলে দিয়েছে। এগুলো থাকার কারণে কাজটি খুব সহজে করাও গিয়েছে। ছেলের কাছেও মেয়েটির চুল আছে, ছেলের মানি ব্যাগে। জিনটি তোর ছেলেকে মারার জন্য ওই মেয়ের রূপ নিয়ে আসতো। লোকটি নিমিষেই এসব কথা বলে হারিয়ে যায়। তখন কবিরাজ বলে, ওটা একটা জিন ছিল যেটা কবিরাজের সাথে থাকে। এগুলো শোনার পর সবাই একদম চুপ হয়ে যায়, কেউ কোনো কথা বলে না। কবিরাজ তার কাজ শেষ করে তাকে একটা তাবিজ দেয় আর 2 মাস গরুর মাংস খেতে বারণ করে। তাকে হাদিয়া দিতে গেলে মুচকি হাসি দিয়ে বলে, লাগবে না, আমি কাজটা করতাম না, বাদ দিয়ে দিয়েছিলাম। এগুলো কিন্তু আমার বন্ধুর নাতি, এই জন্যই করেছি। এই বলে কবিরাজ চলে যায় আর তোকে দেখে রাখতে বলে। মায়ের মুখ থেকে এগুলো শুনে আমি ভাবি, আমায় পছন্দ ছিল না, ভালো কথা, কিন্তু এগুলো করে আমাদের বিচ্ছেদ ঘটানোর খুবই কি দরকার ছিল? এগুলোর তো কোনো প্রমাণ থাকে না, তাই কোনো রকম অভিযোগও কারো কাছে করা যায় না। আমার বাবা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর কালো জাদু করতে চেয়েছিলেন, কিন্তু মা বলেন, কি দরকার, যেটা ওরা করেছে আমরাও যদি তাই করি, আমার ছেলে তো বেঁচেই গিয়েছে। এটা মহাপাপ, আল্লাহ আমাদের মাফ করুন। কেউ যদি পাপ করে থাকে তাকেও মাফ করুন। আসলে আমরা জেনে শুনে কেন পাপ করব? কালো জাদু কি জিনিস আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। এই কাজ কেউ করবেন না, খুবই খারাপ কাজ। আমি এখনো অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। অসুস্থ অবস্থায় লিখলাম, সিলেক্ট হলে জানাবেন, আর লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আশা করছি আমাদের এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের
সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং এখন সরাসরি চলে যাব অডিও ক্লিপে। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। কোনো কথা না বলে চলুন সরাসরি চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি পোল্যান্ড থেকে সাবরিনা বলছি। আমি আসলে ভূত এফএম, ভূত.com দুইটারই ভীষণ ফ্যান। আমার প্রতিদিন একটা এপিসোড হলো ভূত.com এর আমার শুনতে হয়। বিশেষ করে আমি রান্না করার টাইমে তো ভূত.com একটা কমন জিনিস যেটা চলবে আর আমি রান্না করব। তো আর অবশ্যই অরিজিনাল যে পেজটা আছে সেটাই সাবস্ক্রাইব করা, সেটা থেকে শুনি। যদিও সময়ের একটা পার্থক্যের কারণে আমি লাইভ শো গুলো শুনতে পারি না, তো পরে রেকর্ডেড যে শো গুলো থাকে সেগুলো আসলে শুনতে হয়। যাই হোক, আমার সাথে আল্লাহর রহমতে কখনো কোনো কিছু আমি ফেস করিনি, আমি কখনো কোনো ঘটনা এরকম ঘটে নাই, বা আমি প্রত্যক্ষদর্শী এরকম ভাবে না। তবে আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার বোনের ছেলের সাথে ঘটা। ওর নাম ইকতিদার। তো ও আরো ছোটবেলার ঘটনা আর কি। আমি আসলে জানি না ঘটনাটা ভয়ের কিনা বা হরর দিক থেকে ভয়ঙ্কর কিনা। বিষয়টা হচ্ছে যে হয় না যে ফ্যামিলির কাছের মানুষজনের যদি কোনো রকমের কোনো অস্বাভাবিকতা আমরা দেখি, তখন সেই জিনিসটা আসলে আমাদের জন্য ভয়ঙ্কর, সেটা মেনে নিতে আসলে কষ্ট লাগে। আর যেহেতু একটা ছোট বাচ্চার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তো যাই হোক কথা না বাড়াই আমি ঘটনায় যাই। ঘটনাটা হচ্ছে আমরা প্ল্যান করি যে আমরা সাজেক যাব ঘুরতে। তো আমি, আমার বোনের হাজবেন্ড, ওই ছোট বাবু ইকতিদার, তারপর আমার আরো অন্যান্য বোনের মেয়ে ছেলে সবাই একসাথে, মানে ভাগ্না ভাগ্নি সবাই একসাথে প্ল্যান করি যে আমরা সাজেক ঘুরতে যাব। তো সাজেক যাওয়ার টাইমে যে ঘটনাটা হয়, এটা হয়তো অনেকে জানেন, আমি জানি না। আমি ওইবারই প্রথম আমার সাজেকের ট্যুর। এরপর আমরা আসলে বাসা থেকে কখনো কারো মনে টানে নাই, এরপর আমরা সাজেকের দিকে যাই ওই ঘটনার পরে। তো আমরা যখন যাচ্ছিলাম, তো সেই টাইমে একটা জায়গাতে সবগুলো বাস থামছে এক সিরিয়ালে। তো অন্যান্য জেলা থেকে যে সমস্ত বাসগুলো আসছে সবগুলো একসাথে দাঁড়া করানো। ফজরের আজানের, তো আমরা জানি না যে কেন দাঁড়া করানো। তো সেই টাইমে আমরা জিজ্ঞেস করছিলাম যে কেন এখানে বাস কেন ওয়েট করতেছে। তখন এক কথা দুই কথাই শুনি যে এখান থেকে বাসগুলো সব ফজরের আজানের পরে তারপরে সামনের দিকে যাবে, খাগড়াছড়ির দিকে ঢুকবে আর কি। তো ওয়েট করতেছিল। তো ওই টাইমে আমার আপু ওয়াশরুমে যাবে, তো ওয়াশরুমে যাওয়ার জন্য সে নামে বাস থেকে। তো ওয়াশরুম থেকে আসার পরে দেখতেছে যে জিজু আর ইকতিদার দাঁড়ানো। তো ইকতিদার জিজুর কোলে। তো এমন টাইমে হুট করে ইকতিদার, তখনও কিন্তু ফজরের আজান পড়ে নাই, তারও আগে, হুট করে ইকতিদার ভাও ভাও এরকম বলে হাত দিয়ে একটা জায়গা দেখাইছে, আর সাথে সাথে ওর পুরো শরীর ঝাড়া দিছে, মানে শরীর ঝাড়া দিয়ে উঠছে। তো আপু ভাবছে যে ওর হয়তো বা ঠান্ডা লাগতেছে। তো আপু জিজুরে বলতেছে যে ইকতিদার আব্বু চলো আমরা বাসের ভিতরে চলে যাই, ইকতিদারের হয়তো বা ঠান্ডা লাগতেছে। আবার সেই টাইমটা হয়তো বা নভেম্বর ডিসেম্বরের দিক ছিল, আমার আসলে টাইমটা ঠিক খেয়াল নেই, তবে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদার। তো বাসের মধ্যে চলে আসে। তো ছোট মানুষ, আমরা আসলে বুঝি নাই যে ও আসলে কিছু দেখে ভয় পাইছে বা কিছু, আমরা জানি না। তো আমরা ওই টাইম পর্যন্ত আমরা কিছুই জানি না। এটা হচ্ছে জিজু আর সীমা আপুর সামনে এই ঘটনাটা, মানে আমার আপুর সামনে ঘটনাটা ঘটছে। তো তারা বাসে চলে আসে। তো বাস ফজরের আজানের পরে রওনা হয়ে আমরা খাগড়াছড়িতে নামি। খাগড়াছড়িতে নামার পর যেটা হয়, আমরা নেমে একটা খাবারের হোটেলে ঢোকার সাথে সাথে হয় কি, ইকতিদার একদম মানে হুট করে ও খিচনি দেওয়া শুরু করে। ঠিক আছে, ফার্স্টে হয় ওর শরীর হাত পা একদম ছেড়ে দিছে, এরকম হাত পা ছেড়ে দিছে। তো এই অবস্থাতে আপু ওরে কোলে নেওয়া, তো দেখতেছে যে ও খিচনি দিচ্ছে, মানে এটা আমাদের চোখের সামনে দেখা, যে এরকম ভাবে খিচনি দিচ্ছে। ওর হাত পা আমি দেখতেছি যে সোজা হয়ে গেছে, ওর মুখ দিয়ে লিটারালি ফেনা বের হওয়া শুরু করছে। আল্লাহ মাফ করুক, মানে এত ভয়ঙ্কর ছিল এই দৃশ্যটা আমাদের জন্য, এত কষ্টদায়ক ছিল যে একটা ছোট বাচ্চা ওর এরকম একটা সিন আমরা দেখতেছি ওই টাইমটাতে। তো আমরা তো ভয়ে শেষ, আল্লাহ আল্লাহ করতেছি, সূরা পড়তেছি, ফু দিচ্ছি, কি করবো আমরা ওই টাইমে। ওইখানে আমরা ফার্স্ট টাইম গেছি, আমরা জানিও না হসপিটাল কোন দিকে, কিচ্ছু বুঝতেছি না, মানুষজন একদম জড়ো হয়ে গেছে। এই অবস্থায় জিজু কি করলো, ওরে জ্যাকেট দিয়ে
জাস্ট ধরে টাইট করে ঠান্ডার মধ্যে দৌড় দিছে বাইরের দিকে, যে ওরে হসপিটালের দিকে নিয়ে যাবে। তো ওই টাইমে একটা অটোওয়ালা তারা বলতেছে যে কোথায় যাবেন, তো বলতেছে যে হসপিটালে, যে আমার বাচ্চার অবস্থা ভালো না। তো অটোওয়ালা, আল্লাহ ওনার ভালো করুক, ওই ভদ্রলোক উনি বলতেছে যে আমার অটোতে উঠেন, আমি আপনারে নিয়ে যাই। তো উনি হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার সাথে সাথে বাবুরে সাপোজিটার দেওয়া হয়, অক্সিজেন লাগানো হয়, ওর জ্বর একদম মাথায় উঠে গেছে এরকম অবস্থা। তো আফটার 3 or 4 hours বাবু একটু স্বাভাবিক হয়েছে। তো স্বাভাবিক হয়েছে, এদিক দিয়ে বিকেল হয়ে গেছে। তো আমরা তো আর তখন ব্যাকও করতে পারতেছি না। তো আমরা প্ল্যান করি যে পরের দিন সকালে আমরা ঢাকায় রওনা দিব, আমরা আর সাজেকের দিকে যাব না, খাগড়াছড়ি থেকে আমরা বাসার দিকে ব্যাক করব। তো বাবুকে নিয়ে আসছে হসপিটাল থেকে হোটেলে। তো তখন বাবু একদম নর্মাল, মানে সকালে যেরকম একটা কিছু, হ্যাঁ ওর শরীর দুর্বল বোঝা যাচ্ছে, বাট ও এমনি নর্মাল, খেলতেছে, খাইতেছে, আল্লাহর রহমতে সবকিছু স্বাভাবিক। তো সকালে রাত্রে থেকে ওর আবার জ্বর ওঠা শুরু হয়েছে। সকালে ওর জ্বর, ভীষণ জ্বর। সেই অবস্থাতেই আমরা ঢাকায় রওনা দিই, ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে যেটা হয় যে বাবু খালি ভয় পায়, ওর জ্বর থাকে, ও অসুস্থ থাকে আর ভয় পায়, আর এরকম হাত দিয়ে দিয়ে দেখায় যে ভাও 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 এরকম করে, চিৎকার করে। তো আমরা বুঝতেছিলাম না, ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে ওর অতিরিক্ত জ্বরের কারণে এরকম করতেছে। তো এটা আসলে সাইন্টিফিক ব্যাখ্যায় ডাক্তার বলছে যে ও জ্বর মাথায় উঠে গেছিল, এর জন্য এরকম খিঁচনি হয়েছে, বা ওইদিকে অক্সিজেন লেভেল কম, বাচ্চার সমস্যা হয়েছে, এটা সাইন্টিফিক ব্যাখ্যা। তো তারপর ওর ভয় পাওয়া কমে না, ওর অসুস্থতা কমে না, এত ডাক্তার এত মেডিসিন কোনো কিছুতেই কাজ হচ্ছে না, ও ভয় পাচ্ছে। আর ভয় পাইলে ওর এরকম জ্বর আসে। তো ওরা তখন গাজীপুর থাকে, তো গাজীপুর থেকে ওরা আবার ঢাকায় নিয়ে আসছে আমাদের বাসায়। বাসায় আসার পরে আমাদের যে মসজিদের যে ইমাম সাহেব, তাকে ভাইয়া বলে যে আপনি একটু আসবেন হুজুর, ওরে একটু ঝেড়ে দেওয়ার জন্য বা দেখার জন্য যে কি হয়েছে। তো ইমাম সাহেব নিচে বসা আমাদের ড্রয়িং রুমে, আর উপরে বেডরুমে ইক্তিদার খেলতেছিল। তো ইক্তিদারকে উপর থেকে নিচে নিয়ে আসতেছে। তো জাস্ট সিঁড়ির এক সাইড থেকে ইমাম সাহেবকে দেখছে, দেখে ও চিৎকার শুরু করছে। লিটারালি ও জোরে জোরে চিল্লানো শুরু করছে, মানে ও থাকবে না, ও নিচে কোনোভাবেই থাকবে না, ওরে কেউ ধরে রাখবে না, মানে ও চিল্লাচিল্লি শুরু করছে, মানে ধরাও যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো ইমাম সাহেব বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও হয়তো বা ভয় পাইতেছে, আচ্ছা ঠিক আছে ওর উপরে নিয়ে যান। তো ওর উপরে নিয়ে গেছে। তো যাওয়ার পরে ইমাম সাহেব যেটা বললো যে ও কোনো কিছু দেখে ভয় পাইছে। ও তো ছোট মানুষ, কথা তো বলতে পারে না স্পষ্ট ভাবে, বা ক্লিয়ার না যে ও বলবে যে কি দেখছে, বা খারাপ কিছু দেখছে ভালো কিছু, সেটা তো বলতে পারতেছে না। বাট যেটাই দেখছে ও হয়তো বা খারাপ কোনো কিছু দেখছে, যেটা দেখে ও ভয় পাইছে, আর ভয় পাওয়ার কারণে ও এরকম করতেছে। আর এরকম ও হয়তো কিছু দেখে, যেটা ওরে দেখা দেয়, আর ও এরকম ভাও ভাও বলে। তো এটা হলো ইমাম সাহেবের ব্যাখ্যা। তারপর ইমাম সাহেব হলো পানি পড়া দেয়। তো পানি পড়া দেওয়ার পরে আপু ও খেলতেছিল, তো পানি পড়া নিয়ে যে আমার ভাগ্নি হয়তো বা হ্যাঁ আপু বা আমার ভাগ্নি দুজনের একজন পানি পড়া উপরে নিয়ে গেছে। যাওয়ার পরে ও খেলতেছিল, উল্টা দিকে ফিরে আর কেউ খেলতেছে। তো পিছন থেকে জাস্ট ওর গায়ে পানি পড়াটা ছিটা দেওয়া হয়, আর ও চিৎকার করে ওঠে, এমন ভাবে চিৎকার যে রাগ করতেছে, মানে খুব বিরক্ত হয়েছে, এরকম একটা ওর অ্যাটিটিউড ছিল ওই টাইমটায়। তো এরপরে আল্লাহর রহমতে ওদের বাসায় গাজীপুরে ইমাম সাহেবের যাওয়ার কথা ছিল বাসা বন্ধ করার জন্য। তো সেই টাইমে রাস্তার কাজটা যাওয়ার অনেক আগের ঘটনা, যেহেতু তো টাইমের একটা বিষয় ছিল, যাওয়া হয় না। তো তবে এখান থেকে নাকি কিভাবে বাসা বন্ধ করা যায়, তো ওইভাবে ইমাম সাহেব বাসাটা বন্ধ করে দিছে। তো আর পানি পড়া দেয়। আল্লাহর রহমতে দেখা গেছে এরপর থেকে বাবুর যে ভয় পাওয়ার যে বিষয়টা, সেই জিনিসটা রিকভার হয়েছে। আল্লাহর রহমতে সুস্থ ছিল, মানে রিকভার করছে আর কি। এখন আমি জানি না এটা ভয়ের ঘটনা বা ভয়ঙ্কর কোনো কিছু বা কি, তবে যেটা আমরা যতটুকু শুনছি বা যতটুকু দেখছি সেই প্রেক্ষিতে বললাম। কারণ ও যদি কোনো কিছু নাই দেখতো বা ওর সাথে যদি কোনো কিছু নাই হইতো, ও হয়তো বা এরকম ভাবে হাত দিয়ে দিয়ে দেখায় কোনো কিছু বলতো না যে ও মানে ওখানে কিছু একটা আছে, ও ভয় পাচ্ছে, এই জিনিসটা হয়তো ও প্রকাশ করতে পারতো না। বা ও ইমাম সাহেবকে দেখে এত রিয়াক্ট করার কিছু ছিল না, বা পানিটা দেওয়ার কারণে ওর রিয়াক্ট করার কিছু ছিল না। এখন বাকিটা আল্লাহ ভালো জানে। তবে আলহামদুলিল্লাহ বাবু সুস্থ আছে, এখন তো স্কুলে যায়, মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন যেন বাবু সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার আরো কিছু ঘটনা আছে যেগুলা আমি অন্যান্য মানুষের কাছ থেকে শুনছি। আমার হাজবেন্ডের সাথে একটা ঘটনা আছে, সেটা আমি অন্য সময় ইনশাল্লাহ আবার শেয়ার করব। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ভুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক comes alive. Root.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি পরবর্তী ঘটনায় যাচ্ছি কথা না বাড়িয়ে, এবং যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শাহাদাত খান। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ছোট ধোপাকান্দি গ্রামে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমি আমার নানার কাছ থেকে শুনেছি, এবং আমার নানা শুনেছে তার দাদার কাছ থেকে। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি ঘটে 1907 কি 8 সালে। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মোতালেব। মোতালেবের দাদা ছিলেন একজন কবিরাজ, তার নাম ছিল বুন্দি মিয়া। এই বুন্দি মিয়া কাজগুলো করে থাকত 1600 জিনের সাহায্যে। মোতালেব ছিল অনেক সাহসী, তাই সে 1600 জিনের সর্দারকে হাজির করা শিখতে জিদ ধরে। বুন্দি মিয়া মানা করে এবং বলে, তোর বয়স হয়নি, তোকে শেখানো যাবে না, তুই ভয় পাবি। কিন্তু মোতালেব তা শুনতে নারাজ। তাই বুন্দি মিয়া বাধ্য হয়ে মোতালেবের বাবাকে বলে, তোমার ছেলে তো বায়না ধরেছে 1600 জিনের সর্দারকে হাজির করা শিখবে, তুমি কি বলো? মোতালেবের বাবা বলে, ছেলের তো অনেক সাহস, শিখতে চাইছে, শেখাও। তুমিই তো কাজ করাও, সবকিছু শিখিয়ে যাও, কাজকর্ম করে খেতে পারবে। দাদা বলে, তুমি যখন বলছো তাহলে আমি শেখাবো। এরপর দাদা মোতালেবকে ডেকে পাঠায় এবং বলে, তাহলে তুই শিখবি, ভয় করা যাবে না, কিন্তু ভয় করলে তুই মারা যাবি। মোতালেব বলে, ভয় পাও কেন, তুমি শেখাও। দাদা বলে, এটা তো একদিনে শেখানো যাবে না, 7 দিনে শেখাতে হবে। মোতালেব বলে, আচ্ছা ঠিক আছে। প্রথম দিন দাদা মোতালেবকে ডেকে পাঠায় এবং বলে, আজকে রাত্রে রেডি থাকিস, আজকে অল্প কিছু শেখাবো। মোতালেব সারাদিন কাজকর্ম করে দাদার কাছে যায় এবং বলে, কি শেখাবা শেখাও। দাদা তাকে একটা দোয়া শেখায় এবং বলে, পাশে যে ময়না বাড়ির ভিটে আছে ওইখানে গিয়ে এই দোয়াটা পড়তে হবে এবং একটা গোল বৃত্ত আঁকতে হবে। বৃত্তের ভেতরে জায়নামাজ পেরে জায়নামাজের ওপর তসবিহ হাতে বসে পড়তে হবে এবং দোয়াটা পড়তে হবে এবং কোনো ভয় পাওয়া যাবে না। মোতালেব দাদার কথা মতো রাত 1টার দিকে সেখানে যায় এবং দাদার শেখানো কাজগুলো করে। কিছুক্ষণ পর সে দেখতে পায় বৃত্তের চারপাশে অনেক পিঁপড়া ঘোরাঘুরি করছে এবং এক পর্যায়ে তারা চলে যায়। ফজরের আজান হলে মোতালেব বাড়ি ফিরে আসে। দাদা সকালে এসে বলে, নাতি রাতে কি দেখলা? মোতালেব বলে, অসংখ্য পিঁপড়া এবং মাজুল। দাদা বলে, ভয় পেয়েছো? মোতালেব বলে, না, পিঁপড়া দেখি কেউ ভয় পায়? দ্বিতীয় দিন দাদা মোতালেবকে আবার ডেকে পাঠায় এবং বলে, আজকে যাবে বাগিচা বাড়ি আর জঙ্গলে। তো মোতালেব আগের দিনের মতোই সেখানে যায় এবং কাজগুলো করে এবং সে কিছুক্ষণ পর দেখতে পায় তার চারপাশে অসংখ্য সাপ। পিঁপড়াগুলোর মতোই সাপগুলো বৃত্তের চারপাশে ঘোরাফেরা করছে এবং তারা চলে যায়। ফজরের আজান হলে মোতালেব বাড়ি ফিরে আসে। তৃতীয় দিন দাদা মোতালেবকে পুনরায় বসতে বলেন। মোতালেব সেদিন যায় এবং অনেক ভাল্লুক ওই দিন তার বৃত্তের চারপাশে ঘোরাঘুরি করে। চতুর্থ দিন দাদা মোতালেবকে বলে, আজকে যেতে হবে মুগবেলাই কবরের পাশের ভিটায়। মোতালেব সেখানে যায় এবং বসে থাকে আর দেখতে পায় বড় বড় হাতি। হাতিগুলো ঘোরাঘুরি করে একটা সময় চলে যায়। পঞ্চম দিন দাদা মোতালেবকে বলে, আজকে যেতে হবে বসির তালুকদারের জঙ্গলে। মোতালেব সেখানে বসে। একটা সময় সে শুনতে পায় কিছু একটা তার দিকে আসছে। সে চোখ মেলে দেখতে পায় বড় বড় আকৃতির ঘোড়া তার দিকে দৌড়ে আসছে। ঘোড়াগুলো তার কাছে আসে এবং চারপাশে ঘোরাঘুরি করে। ষষ্ঠ দিন দাদা তাকে বলে, আজকে যেতে হবে কালীবাড়ি। আগের দিনের মতোই সে বৃত্ত এঁকে তার ভেতরে জায়নামাজ বিছিয়ে তসবিহ হাতে বসে থাকে এবং সে দেখতে পায়
এটা প্রতিদিনের চেয়ে একটু ভিন্ন। চারপাশে মাটি ভেঙে যাচ্ছে এবং নদী হয়ে যাচ্ছে, আর একবার ভাঙলেই সে নদীতে পড়ে যাবে। তখনই ফজরের আজান দেয়, সে বাসায় চলে আসে। দাদা সকালে আসে এবং বলে, আজকে কি হলো? মোতালেব বলে, আজকে আমার চারপাশে মাটি ভেঙে নদী হয়ে গিয়েছিল, আর একবার ভাঙলেই আমি নদীতে পড়ে যেতাম। দাদা বলে, ভয় করেছে? মোতালেব বলে, ভয় করেনি, তবে ভয় না করার মতো না। দাদা বলে, আর কিছু না, কালকে কিন্তু জিনের সর্দার আসবে এবং তোমাকে দেখা দিতে পারে, তুমি চোখ সরাবে না, দেখবে সে কি করে। তো সে এবার সপ্তম দিন ফকির বাড়ি জঙ্গলে যায় এবং রাত 1টার দিকে বৃত্ত এঁকে জায়নামাজ বিছিয়ে তসবিহ হাতে বসে থাকে। একসময় সে দেখতে পায় 4 বিহারের একটা পালকি তার দিকে এগিয়ে আসছে এবং তার সামনে এসে পালকিটা থেমে যায়। পালকির ভেতর থেকে কর্কশ কণ্ঠে ধমক দিয়ে কেউ একজন বলে, এই বেটা, প্রতিদিন ডাকছিস কেন? মোতালেব বলে, আমি উস্তাদি শেখার জন্য আপনাকে ডেকেছি। পালকির ভেতর থেকে বলে, ওস্তাদি শিখবি? মোতালেব বলে, জি। কিছুক্ষণ চুপ থেকে সে একটা ধমক দেয়, পুরো জঙ্গল কেঁপে ওঠে। মোতালেব চমকে ওঠে। পালকির ভেতর থেকে রাগী কণ্ঠে বলে, আমার ধমকই সহ্য করতে পারছিস না, আবার ওস্তাদি শিখতে চাস? এটা বলে সজোরে একটা থাপ্পড় দেয় মোতালেবের বাম গালে। বাম গালের চাপা ডান গালের সাথে এসে যেন লেগে যায়। মোতালেব জ্ঞান হারায়। সকালে দাদা আসে এবং মোতালেবের বাবাকে বলে, মোতালেব কই? মোতালেবের বাবা বলে, মোতালেব তো এখনো আসেনি। দাদা বলে, তাহলে ওকে নিয়ে আসতে ফকির বাড়ির জঙ্গলে যেতে হবে। পরে কয়েকজন মিলে সেখানে গিয়ে দেখে মোতালেব অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে বাড়িতে নিয়ে আসা হয়। জ্ঞান আসলে তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। মোতালেব ধীরে ধীরে বলতে শুরু করে রাতে কি হয়েছিল। সব শুনে দাদা বলে, আমার আর কিছু করার নেই, তোমার ছেলে আর 7 দিন বাঁচবে। এবং দাদার কথা মতো মোতালেব 7 দিন পরে মারা যায়। দাদা নাতি হারানোর বেদনায় 1600 জিনের সর্দারকে গ্রামের ভেতরে যাওয়ার রাস্তার পাশে গাব গাছে বন্দি করে। গ্রামের লোকজনকে বলে, শনিবার এবং মঙ্গলবার সাবধানে চলাচল করবে, এখানে 1600 জিনের সর্দার আছে। গ্রামের লোকজন বিশ্বাস করে না। এর মাঝ থেকে একজন বলে ওঠে, এখানে যদি সত্যি 1600 জিনের সর্দার থাকে তাহলে আমাদের দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব। দাদা বলে, অমাবস্যা পূর্ণিমা রাতে দেখবা। তারপর অমাবস্যা পূর্ণিমা রাতে গ্রামবাসীকে নিয়ে গাব গাছের কাছে যায় এবং বলে, 1600 জিনের সর্দার দেখা দাও, গ্রামের লোকজন তোমাকে দেখতে চায়। তারপর গ্রামের লোকজন দেখতে পেল যে গাব গাছে 1 পা এবং পাশের তেঁতুল গাছে 1 পা দিয়ে বিশাল দেহের একজন মাথায় পাগড়ি পরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে এবং এর মাঝে আমার নানার দাদাও ছিলেন। এই ছিল ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে পড়ে শোনাবেন, সিলেক্টেড না হলেও কল করে জানাবেন। এইটা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা এনজয় করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের